পডকাস্ট 24-এ স্বাগত সবাইকে। এ পর্বে আমরা খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব সে বিষয়তে যাচ্ছি, তার আগে একটু বলে নিচ্ছি যে আমরা অধিকাংশ মানুষেরই ছোটবেলার কিছু অভিজ্ঞতা আছে। আমরা স্ট্যাম্প জমাতাম, আমরা কয়েন্স জমাতাম, ভিউ কার্ড জমাতাম। তবে খুব ব্যতিক্রমী একটি সংগ্রহ করার অভিজ্ঞতা এমন একজন অতিথিকে আজ আমরা পেয়েছি, যিনি ম্যাচ বক্স কালেক্ট করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ম্যাচ বক্স তার কাছে রয়েছে। পেশায় তিনি একজন ডিজাইনার। আমরা শুরুতেই সেই অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। তার নাম শাকিল হক। শাকিল হক, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি তো পেশায় একজন ডিজাইনার, কিন্তু আপনার যেই সংগ্রহর যেই ব্যাপ্তিটা রয়েছে সেটি খুব ব্যতিক্রমী একটি বিষয়। কিভাবে এই বিষয়টি আপনার মাথায় আসলো? আমার যে শখটা, আমার এই শখের সাথে গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা মিশে আছে, তাই আমার জন্য একটু সহজ হয়েছে গ্রাফিক ডিজাইন প্লাস এই সংগ্রহটাকে একসাথে চালিয়ে নেওয়া। কেন এটি মাথায় আসলো যে এই বিষয়টি নিয়ে আপনি এই ইউনিক জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন? আচ্ছা, এটার পেছনের গল্পটা হচ্ছে এমন, আমি সংগ্রহ করি খুব ছোটোবেলা থেকেই। আমার বাবা ছিলেন একজন সংগ্রাহক। মূলত আমার বাবার দেখা দেখি আমার ভেতরে শখের ব্যাপারটা আসে। তো আমি যখন খুব ছোট, যখন আমি স্কুলেও যাই না, বাট আমার মনে আছে আমার বাবা বিভিন্ন ধরনের মুদ্রা কালেকশন করতেন, ম্যাচ বক্স কালেকশন করতেন, চাবি রিং কালেকশন করতেন, পোস্ট কার্ড কালেকশন করতেন। কিন্তু উনি বেসিক্যালি খুব অর্গানাইজ ওয়েতে ব্যাপারটা করতে পারতেন না। আমার বাবার একটা ওয়ার্ক স্টেশন ছিল, ওটার যে কাচের যে টপটা ছিল টেবিলের, তো ওইটার নিচে আমার বাবা ওগুলোকে রাখতেন। তো আমি ওগুলোকে দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো তখন থেকেই আমার ভেতরে আসলে ওই ব্যাপারগুলোর উদ্বেগ হয়। তো যখন আমি স্কুলে পড়ি তখন আমি অল্প অল্প করে কালেকশনটা শুরু করি। যেমন আমার শুরু হয়েছিল 8-10টা বাচ্চাদের মতন স্ট্যাম্প দিয়ে। স্ট্যাম্পের পরে আমি বিভিন্ন সময় কয়েন্স এবং নোট কালেকশন করতাম, কিন্তু অনিয়মিতভাবে। তো এগুলো করতে করতে তখনও তো জানতাম না যে বিষয়গুলোকে অর্গানাইজ ওয়েতে রাখতে হয় কিংবা এগুলোকে সংরক্ষণ করতে হয়, একটা পদ্ধতি থাকে, সেগুলো জানতে হয়। তো যার ফলে যেটা হলো যে আমার কালেকশনগুলো এদিক সেদিক করে হারিয়ে গেল। তো আমার কোনো কালেকশনই ছিল না। আমার এতটুকু মনে আছে, যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন এটা 80-র দশক, তখনও কিন্তু বাংলাদেশে উডেন ম্যাচ তৈরি হতো। উডেন ম্যাচ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কাঠের বক্স, তার উপরে কাগজের লেবেল লাগানো থাকতো। তো আমি তো তখন বুঝতাম না যে এগুলোর একটা সময় এত ভ্যালু হবে। তো সেই সময়কার কিন্তু প্রচুর ম্যাচ আমার কালেকশনে ছিল। আমি অজ্ঞতাবশতই কিনেছিলাম কিংবা সংগ্রহ করেছিলাম। তো একটা সময় ওই রাখতে না জানার অভিজ্ঞতার কারণে আমার ওইগুলো সব মিসিং হয়। তো তারপর যখন আমি স্কুল কলেজ পেরিয়ে বড় হচ্ছি, ততদিনে আমি মুদ্রা সংগ্রহ করছি। তো এইভাবে করতে করতে একটা সময় আমি পেশাগত জীবনে আসলাম, আমার বিয়ে হলো এবং আমি দেশের বাইরেও চলে গেলাম। একটা দীর্ঘ সময়ের জন্য ইংল্যান্ডে আমি চলে গেলাম। তখনও আমি সংগ্রহ করতাম, কারেন্সি সংগ্রহ করতাম। তো দীর্ঘদিন পর ইংল্যান্ড থেকে যখন আমি ফিরে আসলাম, আমি তখন ভেবেছিলাম যে আমার সংগ্রহটা বোধহয় খুব রিচ, আমার যে কারেন্সি কালেকশনটা। তো আমরা যেটা কয়েন কালেকশন, না, কয়েন কারেন্সির মধ্যে আমরা কয়েন্স এবং ব্যাংক নোট আমরা দুটোই ধরবো আর কি, টুগেদার কারেন্সি আর কি। তো আমি কাগজের নোট এবং হ্যাঁ, একটা কাগজের মুদ্রা এবং একটা ধাতব মুদ্রা। তো আমি যখন দেশে ফিরলাম, তো আমি ভেবেছিলাম যে বোধহয় আমাদের দেশে তেমন কোনো সংগ্রহ নেই, কারণ আমি তো দীর্ঘদিন পরে বাইরে থেকে এসেছি। তো একদিন হঠাৎ করে আমি একটা খবরের কাগজে দেখলাম যে জিপিওতে একটা নিলাম হবে। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে আমাদের দেশে এত সংগ্রহ কাছে যে নিলাম হয়। তো সেটা প্রবাবলি 2012-এর কথা। তা আমি গেলাম জিপিওতে। তো গিয়ে দেখলাম যে ওখানে প্রচুর কালেক্টর। আমার একদম মাথা টাথা খারাপ হয়ে গেলো, কী হবে, বাংলাদেশে এত কালেক্টর হয়? কারণ আমি তো নিজে নিজে ভেবে রেখেছিলাম যে আই এম দ্য টপ ওয়ান, এরকম একটা ধারণা ছিল। তো তারপর অনেকের সাথে আমার পরিচয় হলো এবং দেখলাম যে অনেকের কালেকশন আমার থেকেও অনেক রিচ, মানে যেগুলো ধারে কাছেও আমি নেই। বিশেষ করে একজন সংগ্রহকের নাম বলতে পারি, আমাদের রবিউল ইসলাম ভাই। উনি শুধু বাংলাদেশ না, উনি উপমহাদেশেরও একজন খুব স্বনামধন্য একজন সংগ্রহক। তা আমি দেখলাম যে না, ওনার সাথে তো কোনোভাবে পেরে ওঠা যাবে না। তো তখন মনে মনে ভাবলাম যে না, আমার এটাকে ডাইভার্ট করতে হবে বা চেঞ্জ করতে হবে, বিকজ আই ওয়ান্ট টু বি দ্য টপ ওয়ান। তো এরকম সবসময় আমার মনের মধ্যে একটা জেদ কাজ করতো আর কি। তো তখন আমি ভাবছিলাম যে কি করব না করব। তো আমারই বাসার মধ্যে হঠাৎ করে আমি একদিন এটা খুঁজে পেলাম যে কয়েকটা ম্যাচ বক্স পড়ে আছে।
তো তখন আমার মনে হলো যে এই হবিটাকে আবার নতুন করে করা যায়। আর একটু খোঁজ নিয়ে দেখলাম যে না, বাংলাদেশে তেমন কেউ নেই এই ফিল্ডে। আর যেহেতু আমার একটা কালেকশনের ন্যাক ছিল, আমি অনেককে জানতাম, তো যার ফলে আমার এই খুব একটা বেগ পেতে হয়নি। তো বেসিক্যালি ওইটাই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, আবার নতুন করে আর কি। তো বলা যায় যে আমি সিরিয়াসলি শখটা শুরু করেছি আমার পরিণত বয়সে এসে। তো এরপরে যেটা হলো যে আমি দিন নেই রাত নেই শুধু এই দেশলাই সংগ্রহ শুরু করলাম। তো এর মধ্যে অনেক মজার মজার ঘটনা আছে। যেমন 2012 সালের দিকেই আমাদের একবার ইন্ডিয়াতে যাওয়ার একটা প্রোগ্রাম হলো, আমাদের প্রায় 4-5 জনের ফ্যামিলি। তো আমরা ইন্ডিয়াতে গেলাম, কলকাতা বেসিক্যালি, কলকাতা থেকে স্টার্ট। তো ওখানে গিয়ে আমি হাঁটছি, পথ চলছি, আর দেখি যে একটু পর পর রাস্তায় ম্যাচ বক্স পড়ে আছে, দেশলাই পড়ে আছে। তো ওগুলো আমি খুব অবচেতন মনেই তুলতে শুরু করলাম আর কি। তো এরকম তুলতে 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 প্রায় 50-60টা ম্যাচ বক্স হয়ে গেল এক ট্যুরেই? এক ট্যুরে না, এটা তো এখনও শেষ করিনি, এটা আমি ডে ওয়ানের কথা বলছি। তো আমি সন্ধ্যাবেলায় হোটেল রুমে বসে বসে ভাবছি, আমার ভিতরে ওগুলোই খালি পাক খাচ্ছে যে কীভাবে কী করা যায়। যেহেতু নেক তো একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাগলামিটাও তখন খুব জেঁকে বসেছে। তো আমি পরবর্তী প্ল্যান কীভাবে কী করবো এগুলো ভাবছি। তো এরকম করতে করতে আমাদের সেই ট্যুরটা ছিল টোটাল 14 দিনের আর কি। তো এর মধ্যে আমরা কলকাতা থেকে স্টার্ট করলাম, আমরা দিল্লি যাব, ফতেপুর সিক্রি যাব, কিংবা আরও কিছু জায়গাতে যাব। তো এইভাবে যত জায়গাতেই যাচ্ছে আমার চোখ হচ্ছে নিচের দিকে, আমি শুধু ম্যাচ বক্সই কালেকশন করছি। তো আমার দেখা দেখি লাস্টে আমার ছেলে মেয়ে, আমার বউ, এরাও সংগ্রহ করা শুরু করলো আর কি রাস্তা থেকে, কারণ দেখছে যে থামানো যাচ্ছে না। তো একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যেটা আমি বলতে পারি তাজমহল দেখতে গিয়ে। তো তাজমহল দেখতে যখন আমরা ভেতরে এন্ট্রি করছি, তখন একটা জিনিস দেখলাম যে এন্ট্রি গেট পার হওয়ার সময় নিচে প্রচুর ম্যাচ বক্স এবং সিগারেটের বাক্স পড়ে আছে, অর্থাৎ ভেতরে এগুলো নিয়ে যাওয়া যায় না। তো তখন আমার মনে মনে আইডিয়া হলো যে আমি যখন বের হব তখন ওগুলোকে আমি কালেকশন করবো আর কি। তো আমার ছেলে মেয়ে তখন ছোট ছোট, তো আমি ওদেরকে একটা ইনস্ট্রাকশন দিলাম যে তোমাদের দু হাতে যতটুকু আটে নিয়ে নাও, তোমরা নিবা, আর বাকিটা আমি দেখছি। তো আমি তো তাজমহলে তো আমার আর সেই ওই সৌন্দর্য আমার আর মাথার মধ্যে ঢুকছে না। আমি খালি ভাবছি যে কখন বের হবো আর ম্যাচ বক্সগুলো কালেকশন করবো। যার নজর যেদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই বের হওয়ার সময় আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা মোটামুটি মানে বেশ কোল ভরেই আমরা কালেকশন করলাম। তো সেই যাত্রায় প্রায় 300 মতন ম্যাচ বক্স নিয়ে বাংলাদেশে ফিরলাম, সব ইন্ডিয়ান ম্যাচ। তো তারপর থেকে বেসিক্যালি আমার ওয়েল বিগান ইজ হাফ ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুটা খুব ভালো হয়ে গেল, ভালো এবং ইন্টারেস্টিং, মনে রাখার মতো, যেমন এই গল্পটা বলতে পারছি এখন। তো তারপরে থেকে বেসিক্যালি শুরু হয়ে গেল, আমার যত বিদেশি বন্ধু বান্ধব ছিল তাদেরকে বলা শুরু করলাম, এবং নেটে ঘাঁটতে 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 আমি লাকিলি ওয়ার্ল্ডের একজন খুব নাম করা কালেক্টরের আমি পেয়ে গেলাম, সন্ধান পেয়ে গেলাম। তার নাম হচ্ছে হান্স এভারিং, হি ইজ ফ্রম নেদারল্যান্ড। তো তাকে আমি লিখলাম, লিখে বললাম যে আমি তো এরকম নতুন সংগ্রহ করছি, তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমার খুব আগায় সংগ্রহটা। তো সে আমার সে আমার ইমেল পেলো। ইমেল পাওয়ার পরে সে আমাকে বললো তোমার ঠিকানাটা দাও। তো ঠিকানাটা দেওয়ার পরে সে আমাকে পাঠিয়ে দিল কিছু ম্যাচ। তো এটা আমার জন্য একটা খুব দারুণ একটা বিষয় ছিল, জীবনে প্রথম একটা পার্সেল পেলাম বিদেশ থেকে আর কি। তো এরপরে একে একে আমার অনেকের সাথে যোগাযোগ শুরু হলো। তার মধ্যে একজনের নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে যে আমাকে আজকে এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছে। তার নাম হচ্ছে স্যান্ডি নোভেনিক। উনি হি ইজ ফ্রম স্লোভেনিয়া। তো স্যান্ডি নোভেনিককে যখন আমি ইমেল করলাম, উনি আমাকে ইমেলে বললেন যে তোমাকে আমি ম্যাচ বক্স পাঠাতে পারি, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমার দেশ থেকে একজন আমাকে লিখেছিল, আমি তাকে পাঠিয়েছিলাম, বাট হি নেভার রিটার্ন টু মি এনিথিং। তো তুমি যদি আমাকে আগে পাঠাও আমি তোমাকে পাঠাবো। বললাম ফাইন। তো তাকে আমি কিছু ম্যাচ বক্স পাঠালাম। পাঠানোর পরে আমি তাকে একটা খামে পাঠিয়েছিলাম, বেশি না, বেশি হলে 30-40টা মতন ম্যাচ বক্স ছিল ওখানে। বাট আমি যখন তার পার্সেলটা রিসিভ করলাম, ইট ওয়াজ এ বিগ বক্স, একটা পার্সেল সে পাঠিয়েছিল, অন্তত ওখানে 400 ম্যাচ বক্স ছিল। তো এরপরে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল, এখনও আছে। তো আমি তাকে পাঠাই, সে আমাকে পাঠায়। তো আজকে আমার কালেকশনের যা কিছু সুন্দর, যা কিছু হিস্ট্রিক্যাল, কিংবা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা মূলত তার জন্যই। কারণ সে আমাকে যে সব ইউনিক জিনিসগুলো পাঠিয়েছে কিংবা এখনও পাঠায়, এগুলো না হলে আজকে আমি আসলে এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না। তো এইভাবে ধীরে ধীরে আমার আরও অনেক লেজেন্ডারি কালেক্টরদের সাথে পরিচয় হয়, যেমন ডেনমার্কের ফ্লেমিং হ্যানিংসন, অস্ট্রেলিয়ার ডেভিড ফিগ,
ইংল্যান্ডে আছে মাইক প্রায়র। বেসিক্যালি এরা এত সিনিয়র এবং এত রিচ এদের কালেকশন, এদের কালেকশন থেকে কোনো কিছু পাঠাতে আমাকে আসলে এরা কৃপণতা বোধ করেনি। তো হিয়ার আই এম টুডে। আমরা তো মানে বাংলাদেশে ডিএসএলআইটা বা ম্যাচ বক্সটা মূলত ব্যবহার হয় তামাক জ্বালানোর ক্ষেত্রে, আমরা সেটাই দেখি। তো আমরা তো আবার তামাককে নাও করি, তামাককে নিরুৎসাহিত করি তামাক যেন কেউ ব্যবহার না করে। তখন কিন্তু আপনি সেই জিনিসটি, সেই ডিএসএলআই বা ম্যাচ বক্সটি ব্যবহার করছেন, কখনো ভিতরে মনে হয় মানে অনুশোচনা হয় কিনা, বা পরিবার বন্ধুবান্ধব কারো কাছ থেকে এটা নিরুৎসাহ পেয়েছেন কিনা? না, এটা তো একদম আপনি যেটা বললেন যে আপনি হয়তো শুনে বলছেন, কিন্তু এটা একদম একটা রং কনসেপ্ট। অনুশোচনা তো হওয়ার কথাই নেই, কারণ দেশলাই শুধুমাত্র তামাক জ্বালাতে ব্যবহার করা হয় না। আপনার ঘরে যদি চুলা থাকে, ঘরের না, প্রয়োজনীয় আমাদের রান্নার দেশে জন্য অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কিন্তু- সেটাই ভাবছি, সেটাই বলছি আমি। এই এক্সাম্পলটা এভাবেই দিচ্ছি যে ওকে, আমি এভাবে বলি, আমার বাসায় যে রান্না হবে সে চুলা জ্বালানোর জন্য কিন্তু আমার গ্যাস লাগছে, ম্যাচ লাগছে। তারপরে আপনি ইন্ডাস্ট্রিয়াল অনেক কিছুতেও কিন্তু ম্যাচ লাগছে, কিংবা আপনার মোমবাতি জ্বালাতেও ম্যাচ লাগছে। অর্থাৎ লাইটার আসার আগ পর্যন্ত দেশলাই কিন্তু একটা ভূমিকা রেখেছে, এবং দেশলাই হচ্ছে আপনার ভেরি ইউনিক, এটা হ্যান্ডমেড। লাইটার সেই জায়গাটাকে কখনো কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। লাইটার একটা হিস্ট্রি বানাতে পারবে না, বাট একটা ম্যাচ বক্স পারবে। একটা ম্যাচ বক্স কেন ইউনিক? একটা ম্যাচ বক্সের উপরে যে আর্ট ওয়ার্কটা থাকে, এই আর্ট ওয়ার্কে আপনি কী দেখেন? এই আর্ট ওয়ার্কে আপনি একটা জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এই আর্ট ওয়ার্কে আপনি একটা কান্ট্রি দেখতে পাবেন। এই আর্ট ওয়ার্কে আপনি একটা রেভলিউশন দেখতে পারবেন। এই আর্ট ওয়ার্কে এমন কিছু নেই যে আপনি দেখতে পাবেন না, বাট একটা লাইটারে তো আপনি সেটা পাবেন না। লাইটার তো আমরা জীবনকে দ্রুত করার জন্য আমরা করেছি, কিন্তু আপনি দেখেন একটা লাইটার থেকে কিন্তু আপনার অনেক ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটেছে, গ্যাস ফেটে। কিন্তু আপনি এমন কোনো নিউজ কিংবা এমন কোনো ঘটনা কিন্তু নেই যেটা দেশলাইয়ের আগুন থেকে হয়েছে। অর্থাৎ একটা দেশলাই যদি আপনি দিনের পর দিন যদি একটা জায়গাতে রেখে দেন, ইট উইল নেভার বার্ন। এটা কোনো কিছু হবে না নিজে থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে স্ট্রাইক না করবেন। কিন্তু একটা লাইটার কিন্তু হতে পারে, অটোমেটিক্যালি হতে হ্যাঁ পারে। অটোমেটিক্যালি হতে পারে, কারণ এটা তো আপনার গ্যাসে এটার মধ্যে গ্যাস থাকে। তো ম্যাচ বক্সটা হচ্ছে আমার কাছে, যেহেতু আমি ম্যাচ বক্স সংগ্রহ করি, ম্যাচ বক্স নিয়ে কাজ করি, ম্যাচ বক্সটা আমার কাছে কমপ্লিটলি একটা শিল্পকর্ম। এটার ইতিহাসটা কি? কিভাবে এটা আবিষ্কৃত হলো? কতদিন আগে আবিষ্কৃত হলো? মানুষের ব্যবহার উপযোগী হলো কতদিন আগে? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ আজকে আপনার সেটে যখন আমি বসে আছি, এটা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ, এবং আজ থেকে ঠিক 1 মাস পরেই আমরা উদযাপন করতে যাচ্ছি দেশলাই আবিষ্কারের 200 বছর। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী 200 বছর আগে ম্যাচবক্স আবিষ্কার হয়েছিল, এবং ম্যাচবক্স আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে। সে জায়গাটার নাম ছিল স্টকটন অন টিজ। এই স্টকটন অন টিজের একজন কেমিস্ট ছিলেন যার নাম ছিল জন ওয়াকার। উনি 1781 সালে জন্মগ্রহণ করেন, এবং 1826 সালে উনি প্রথম দেশলাই আবিষ্কার করেন। 59 হাই স্ট্রিট, স্টকটন অন টিজ, এখানে ওনার একটা কেমিস্টের দোকান ছিল, ওনার একটা রাসায়নিক ল্যাবরেটরি ছিল। সেখানে উনি একদিন দুর্ঘটনাবশত এই দেশলাই আবিষ্কারটা করেন। কিভাবে? উনি ল্যাবরেটরিতে কাজ করছিলেন, হঠাৎ করে ওনার হাত থেকে কিছু কেমিক্যাল পড়ে যায়, যেটা ছিল পটাশিয়াম জাতীয় একটা পদার্থ। তো সেই পদার্থর সাথে ওনার হাতে থাকা আরেকটা কিছুর সাথে ঘষা লেগে যায়। ঘষা লেগে সেখান থেকে একটা আগুনের সৃষ্টি হয়। তো তখন উনি মনে মনে ভাবলেন যে তাহলে তো এই এটাকে বাক্সবন্দি করা সম্ভব। তো বেসিক্যালি কনসেপ্টটা কিন্তু সেদিন এসেছিল, এবং সেটা ছিল আপনার 29শে মে। 29শে মে উনি এরকম ল্যাবরেটরিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। তো ইতিহাসে এভাবেই লেখা আছে যে দুর্ঘটনাবশত এই দেশলাইটা আবিষ্কার হয়। তো উনি যখন এটা নিয়ে ভাবছিলেন, ভাবতে ভাবতে উনি তখন দেশলাইটাকে তৈরি করেন, এবং তখন দেশলাই যে তৈরি হয়েছিল সেটা কিন্তু আপনার বাক্সে ছিল না, সেটা ছিল একটা গোল টিনের কৌটা। সেই গোল টিনের কৌটার মধ্যে 100টা উনি কাঠি ভরেছিলেন, যে কাঠির কোনো বারুদ ছিল না, যে কাঠিগুলো ছিল এমটি, কিন্তু প্রত্যেকটা কাঠির মাথাতে সালফার লাগানো ছিল, এবং সেই সালফারটা যে কোনোখানে স্ট্রাইক করলে জ্বলে যেত, যে কোনো জায়গায়? যে কোনো জায়গাতে। তো তখন এই দেশলাইগুলো কিন্তু নিরাপদ দেশলাই ছিল না। আপনি যদি খেয়াল করে থাকেন, এখনকার দেশলাইগুলোতে নিরাপদ দেশলাই লেখা থাকে, কিন্তু তখনকার এটা কিন্তু নিরাপদ দেশলাই লেখা ছিল না। তো এটা নিয়ে পরে আরও আমি বলছি, তো তার আগে এটা শেষ করিনি। এইভাবে উনি যখন দেশলাই আবিষ্কার করলেন, তখন সেই দেশলাইয়ের নাম ছিল জন ওয়াকার ফ্রিকশন ম্যাচবক্স। 1826 সালে দেশলাই আবিষ্কার হলেও পৃথিবীর প্রথম দেশলাইটি বিক্রি হয় 7 এপ্রিল
1827 সালে, এবং এটা কিনেছিলেন একজন ব্যারিস্টার, ওনার নাম হচ্ছে মিস্টার হিকসন। উনি আবিষ্কারের 1 বছর পর, আবিষ্কারের 1 almost। বছর পরে, হ্যাঁ। তো মিস্টার হিকসন উনি একজন ব্যারিস্টার ছিলেন পেশায়। উনি প্রথম জন ওয়াকারের কাছ থেকে 1 শিলিংয়ের বিনিময়ে সেই ম্যাচ বক্সটা কেনেন। এই তথ্যটা লন্ডনের সায়েন্স মিউজিয়ামে আছে। লন্ডনের সায়েন্স মিউজিয়ামে এখনও আপনার 3টা জিনিস আছে। একটা হচ্ছে জন ওয়াকারের প্রথম দেশলাইটি, অর্থাৎ পৃথিবীর প্রথম দেশলাইটি, এবং জন ওয়াকারের একটা ডায়েরি, যেখানে উনি ওনার প্রত্যেক দিনের যে হিসাবগুলো সেগুলো লিখতেন। ওখানে কোথাও একটা লেখা আছে যে 27 এপ্রিল 1827 ব্যারিস্টার হিকসন ওনার কাছ থেকে এই দেশলাইটি কিনেছিলেন। এখানে একটা দুঃখজনক ঘটনা আছে। যদিও আমরা মানি, কিংবা পৃথিবীর হিস্ট্রি অনুযায়ী সবাই মানে যে জন ওয়াকার ম্যাচবক্স আবিষ্কারক, কিন্তু এখানে একটা ঘটনা হলো যে উনি যখন দেশলাই আবিষ্কার করেন তখন এটা পেটেন্ট উনি করাননি। তো পেটেন্ট না করানোর ফলে হেনরি স্যামুয়েল নামে আরেকজন কেমিস্ট, উনি হুবহু ওনার ফর্মুলাটাকে কপি করেন, কপি করে দেশলাই বানান, এবং সেই দেশলাইয়ের নাম ছিল লুসিফার, এবং লুসিফারের আরেকটা মানে হচ্ছে দেশলাই, এবং উনি এটাকে পেটেন্ট করিয়ে নেন। তা করা সত্ত্বেও কিন্তু আমরা এখনও কিন্তু জন ওয়াকারকে আমরা এটার আবিষ্কারক বলি। তো এভাবে মূলত এই দেশলাই আবিষ্কার হয়। আচ্ছা, এই জিনিসগুলো, ইতিহাসগুলো কি হ্যাঁ। আপনি সংগ্রহর আগ্রহ জন্মানোর পর থেকে জেনেছেন না আগেই জানতেন? না, এটা আমি যখন দেশলাই সংগ্রহ শুরু করলাম তারপর থেকে। কারণ দেখলাম যে আমি যখন দেশলাই সংগ্রহ শুরু করেছি আমাকে অনেকে এসে অনেক প্রশ্ন করে, তো আমি সেগুলোর উত্তর দিতে পারি না, এবং এটা আমার জন্য একটা ভীষণ ব্যর্থতা আমার নিজের জন্য। তো তখন আমি এগুলো পড়া শুরু করলাম, জানা শুরু করলাম, এবং এটা নিয়ে আমি সমস্ত তথ্য অ্যাকুমুলেট করে আমি একটা বইও লিখেছিলাম। এটা হচ্ছে সে বইটা, এটা আমি মূলত বাচ্চাদের জন্য করেছি। এবং এটার পিছনে আমার আরেকটা কারণ আছে যে আমি বইটা কেন ছোট করলাম। আমাদের দেশে অনেক মানুষ দেখা যাচ্ছে যে এরকম বইকে বোরিং মনে করে, তারা পড়তে চায় না। তো যার ফলে আমি বেসিক হিস্ট্রিটা দিয়ে, বেসিক গল্পটা দিয়ে আমি এই বইটা লিখেছি, যেখানে এটা কিন্তু একটা সচিত্র বই, এখানে কিন্তু ছবিও দেয়া আছে যে জন ওয়াকার কীভাবে এগুলোকে আবিষ্কার করলেন, কিংবা কীভাবে এটাকে কী করলেন, সমস্ত কিছু এখানে দেয়া আছে, যাতে করে আপনি বের করেছেন? হ্যাঁ, আমি বের করেছি। কারণ যাতে একজন মানুষ অন্তত 20 মিনিটের মধ্যে হিস্ট্রিটা জানে, এবং এটা বড় ছোট সবার জন্যই আর কি। তো এখান থেকেই আমি যখন ইয়ে করছি, এই হিস্ট্রিগুলো নিয়ে যখন আমি লেখাপড়া করছি, তখন দেখলাম যে আসলে একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছে, আরেকটা থেকে আরেকটাতে চলে যাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে খুব ফ্যাসিনেটিং, যেমন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা হিস্ট্রি আছে। তো এই যে বললাম যে 1827 সালে যখন প্রথম দেশলাই আবিষ্কার হলো এবং এটা বিক্রি হলো 27 সালে বিক্রি হলো, তখন এটা কিন্তু নিরাপদ দেশলাই ছিল না। এই নিরাপদ দেশলাই হতে হতে কিন্তু মোটামুটি 1888 আপনার হয়ে গিয়েছিল। তো এই 1888 সাল যেটা, এটা পৃথিবীর ইতিহাসে একটা শিল্প বিপ্লবের একটা সময় ছিল। এই সালটাতে পৃথিবীর সমস্ত ঐতিহাসিক শিল্প বিপ্লবগুলো হয়েছিল, যার মধ্যে একটা বিপ্লব হচ্ছে ম্যাচ গার্ল স্ট্রাইক। এই ম্যাচ গার্ল স্ট্রাইকটা ছিল হলো তখন পৃথিবীতে বিশাল পরিমাণ ম্যাচ বক্সের ব্যবহার ছিল, এবং প্রচুর পরিমাণ ফ্যাক্টরিও ছিল। তো এই ফ্যাক্টরিগুলোতে দেখা যেত যে বেশিরভাগ সময় কাজ করতেন হচ্ছে মহিলারা, এবং মহিলা বলে তাদেরকে খুব কম পারিশ্রমিক দেওয়া হতো। পুরুষরাও কাজ করতেন। তো তখন প্রভার্টি ছিল, যার ফলে একটা ফ্যামিলির হাজব্যান্ড, ওয়াইফ, এমনকি তাদের যেসব ছোট ছোট বাচ্চা, তাদেরকে দিয়েও কিন্তু এই ফ্যাক্টরিতে মজুরি খাটানো হতো আর কি। তো অনেক সময় দেখা যেত যে তারা ওভারটাইম করার জন্য এই ম্যাচ বক্সগুলো বাসায় নিয়ে আসতো অ্যাসেম্বলিং করার জন্য। কারণ এখন যেমন ম্যাচ বক্স টোটালটি অ্যাসেম্বলিং হয় মেশিনে, তখন দেখা যেত যে ম্যাচের মোড়ক ছিল একটা, কাভার ছিল একটা, ট্রে ছিল একটা, কিংবা কাঠিগুলো ছিল একটা। তো এগুলো বাড়তি ইনকামের জন্য তারা বাসাতেও নিয়ে আসতো। এবং সেই সময় কিন্তু একটা অসুখেরও প্রচলন হয়েছিল, যেটা যারা ম্যাচবক্স ওয়ার্কার ছিল তাদের এই গালে একটা অসুখ হতো। এই অসুখটা হচ্ছে এরকম, গালটা এরকম ফুলে আপেলের মতন হয়ে যেত, যেই অসুখটার নাম ছিল পোসি জ। তো এটা একটা মারাত্মক একটা রোগ ছিল, কেমিক্যাল রিয়াকশন থেকে এরকম হতো। তো এই রোগটা মহিলাদের যে কম বেতন, কিংবা শিশুদের যে চাইল্ড লেবার, এই সমস্ত কিছুর এগেনস্টে তখন একটা শিল্প বিপ্লব হয়, যেটার নাম ছিল ম্যাচ গার্ল স্ট্রাইক। এবং এই ম্যাচ গার্ল স্ট্রাইকের নেতৃত্ব দেন অ্যানি বিসেন্ট নামে একজন নারী, যিনি একজন ঐতিহাসিক নারী। উনি একজন সমাজকর্মী ছিলেন, একজন অ্যাডভোকেট ছিলেন। তো ওনার নেতৃত্বে
এটা তখন আপনার হয় জয়যুক্ত হয়, মামলাটা জয়যুক্ত হয় এবং ম্যাচ গার্ল স্ট্রাইকে যে যারা আন্দোলন করেছিল তাদের পক্ষে যায়। এবং দেখেন সেই সময় কিন্তু অনেক আইন বিরোধী কাজ ছিল। তখনকার সময় একটা খুব নামকরা ম্যাচ ফ্যাক্টরি ছিল, এখনও পৃথিবীর ইতিহাসে নামকরা ম্যাচ ফ্যাক্টরি, সেটার নাম হচ্ছে ব্রায়ান্ট অ্যান্ড মে, সংক্ষেপে এটাকে বলে বিএনএম। তখন তাদের কর্মকর্তারা কিন্তু এই অ্যানি বিসেন্টের সাথে একটা চুক্তিতে আসছিল যে তোমাকে আমরা কিছু দিচ্ছি, তুমি এটাকে খালাস করো। উনি সেটা মানেননি, উনি ওয়ার্কারের পক্ষেই ছিল আর কি। এই হচ্ছে হিস্ট্রি। তো তখন থেকেই মূলত এই যে নিরাপদ দেশলাই এটার প্রচলন হতে শুরু করে। এবং নিরাপদ দেশলাইটা আসলে ইংল্যান্ডে আবিষ্কার হলো, নিরাপদ দেশলাইটা কিন্তু আবিষ্কার হয় আবার আমেরিকাতে গিয়ে। তখন ডায়মন্ড ম্যাচ ফ্যাক্টরি নামে একটা ম্যাচ ফ্যাক্টরি হয়েছিল আমেরিকার, এটা প্রথম। তো ওখান থেকেই মূলত আপনার নিরাপদ দেশলাইগুলো আপনার হয়। আর তারপর থেকে তো আধুনিক সময়ে আজকে আমরা এই ম্যাচ বক্সগুলো দেখছি। এই আপনার সংগ্রহের এত বছরে আপনার সংগ্রহ নিয়ে যদি একটু বলেন, যে আপনার সংগ্রহের ধরনে মানে কি কি ধরনের ম্যাচ বক্স রয়েছে, ছোট বড় ডিফারেন্ট ডিজাইনের, এগুলো সম্পর্কে যদি আচ্ছা, একটু তার বলেন। আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক ধরনের সংগ্রহ আছে। যেমন আপনি শুরুতেই বলেছিলেন যে ডাক টিকিট, ভিউ কার্ড, কারেন্সি কিংবা যে কোনো কিছু। তো ম্যাচ বক্সটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড এবং লস্ট অ্যান্ড হবি। কারণ একটা সময় ম্যাচ বক্স তৈরি হতো, এখনও তৈরি হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে থেকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে ম্যাচ বক্স আর তৈরি হচ্ছে না, যার ফলে মানুষ আগ্রহ হারাচ্ছে, ম্যাচ বক্স সংগ্রহ করতে পারছে না। এই কারণেই এটাকে লস্ট অ্যান্ড হবি বা সফিস্টিকেটেড হবি বলে, কারণ পৃথিবীতে খুব অল্প সংখ্যক দেশলাই সংগ্রহক আপনি টিকে আছে, খুব অল্প সংখ্যক। যেমন স্লোভেনিয়াতে আমি স্যান্ডি নোভিনিকের কথা বলেছিলাম, সারা স্লোভেনিয়াতে উনি একজনই কালেক্টর। আমাদের দেশেও যে খুব আছে তা না, আমাদের দেশেও হাতে গোনা 1-150 এরকম হবে। তো আমরা চেষ্টা করি এটাকে আরও বাড়ানোর, কিন্তু আমাদেরও সেম প্রবলেম, আমরা সংগ্রহ করতে পারি না। তো আমার টার্গেট বা মোটো হচ্ছে আমি পৃথিবীতে সম্ভাব্য যতগুলো দেশলাই তৈরি হয়েছে সেগুলোকে সংগ্রহ করব। হয়তো এখনও পারছি না, বাট আমি এই চেষ্টা নিয়মিতই করছি। এখন পর্যন্ত যা যা সংগ্রহ করেছেন সেই ধরনগুলো সম্পর্কে হ্যাঁ, যদি একটু সেগুলো বলছি। আমাদেরকে তো একটু এখন জানান। পর্যন্ত আমার সংগ্রহে আছে প্রায় 25,000 প্লাস ম্যাচ বক্স। হ্যাঁ, 25,000? এবং এই যে 25,000 প্লাস যে আমি বলছি, এগুলো কিন্তু আপনার একই রকম ম্যাচ বক্স 25,000 নয়, 25,000 রকমের বলা যায়। 25,000? হ্যাঁ, 25,000 রকমের এই কারণে বলবো, যেমন ধরেন যে আমাদের দেশে তো আমরা ম্যাচ বক্স বলতে একটা বিষয় বুঝি, যেটা একটা বাক্স, বাক্সের দুপাশে বারুদ লাগানো থাকবে, এটা জ্বালালেই জ্বলে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ম্যাচ বক্স হচ্ছে, আমি একটু আগে বলছি, ইটস এন আর্ট, কমপ্লিটলি আর্ট। আমি এখনও যখন নতুন নতুন পার্সেল পাই, কিছু কিছু ম্যাচ বক্স এমন আসে যে আমি দেখে অবাক হই যে এগুলো ম্যাচ বক্স। আমাদের দেশে আমরা যে কোনো অকেশনে একটা ম্যাচই কিন্তু আমরা জ্বালাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন অকেশনে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ম্যাচ আছে। যেমন ধরেন, আপনি যদি বাসায় যদি বা হাউস হোল্ডে যদি ম্যাচ বক্স ইউজ করেন, তাহলে দেখা যাবে যে সেটা একটা রেগুলার সাইজ বা ছোটো সাইজ। আবার দেখা যাচ্ছে যে ওদের যদি ফায়ার প্লেস থাকে, ফায়ার প্লেসের জন্য আলাদা সাইজ। যদি ক্যান্ডেল ধরাতে চান, ক্যান্ডেলের জন্য আলাদা সাইজ। যদি বারবিকিউ করতে চান, বারবিকিউর জন্য আলাদা সাইজ। ইভেন ক্রিসমাসের জন্য আলাদা ম্যাচ বের হয়। আর তামাকের জন্য? তামাকের জন্য তো রেগুলার সাইজ। তামাকের জন্য ওইভাবে তো আসলে বলা যায় না। যেমন তামাকের জন্য একটা পার্টিকুলার ম্যাচ অবশ্য আছে, যেটাকে আমরা বলি সিগার ম্যাচ। যেমন আপনি জানেন যে সিগার ম্যাচ জ্বালাতে আপনার বেশ সময়ের দরকার হয়, কারণ এটা একটু হার্ড হয়। তো সেই কারণে তার কাঠিগুলো একটু বড় হয়। তো সিগার ম্যাচ আবার আলাদা, সিগার ম্যাচের কাঠিও আলাদা। সিগার? হ্যাঁ, ক্যারিবিয়ান দেশগুলোতে খুব কিউবা প্রচলন রয়েছে। কিউবা, কিউবার কিউবা, সিগার খুব বিখ্যাত, মেক্সিকান আছে, জামাইকান সিগার রাইট। আছে। এবং এই দেশগুলোই কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু খুব আর্টিস্টিক সিগারের সাথে আর্টিস্টিক ম্যাচও কিন্তু বের করে। এবং এই ম্যাচগুলো টোটালি ডিফারেন্ট। এগুলোর হাইট সাধারণত 4 ইঞ্চি হয় এবং একটা বক্সে খুব বেশি হলে 20টা করে স্টিক থাকে। পার্টিকুলারলি ওটা সিগার ম্যাচ। এগুলো আপনার সংগ্রহ? আমার সংগ্রহে আছে, হ্যাঁ, ডেফিনেটলি আছে। কতটি? আপনি বলছিলেন 25,000 ম্যাচ বক্স আপনার সংগ্রহে রয়েছে। কয়টি দেশের? আমার ওভার 130। 130 দেশের ডিজাইন। এই যে এত ম্যাচ বক্স আপনি সংগ্রহ করছেন, আপনি নিজেও একজন ডিজাইনার, আপনি কখনো কোনো ম্যাচ বক্স ডিজাইন করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এই ম্যাচ বক্স ডিজাইনের ব্যাপারে একটা কথা বলি, কারণ আমি যখন বাংলাদেশে নতুন করে যখন আমি সংগ্রহ শুরু করলাম ম্যাচ বক্সটা, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে ম্যাচ বক্স তো প্রডিউস হচ্ছেই না এবং একের পর এক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু বর্তমানে কিন্তু একটা ফ্যাক্টরি কিন্তু আছে, আবুল খয়ের, একটাই ম্যাচ ফ্যাক্টরি, তারা প্রোডাকশন দিচ্ছে। আমি এখন দেখলাম যে আমি যে বাইরে যে আদান প্রদান করব,
কারণ আমাকে আপনি কেন ম্যাচ দেবেন আমি যদি আপনাকে কিছু না দিই? দিতে না পারেন, হ্যাঁ। তো আমার মানে চেঞ্জিংটা হ্যাঁ, হলো না। তো এবং এখানে একটা মজার ঘটনা বলি, এই যে 25-30 হাজার ম্যাচ বক্সে যে আমি হিসাব আপনাকে দিলাম, এই ম্যাচ বক্সগুলো কিন্তু আমি উইদিন 3 ইয়ার্সের মধ্যে কিন্তু আমি কালেকশন করেছি। তো উইদিন 3 ইয়ার্সের মধ্যে যখন আমি কালেকশন করি তখন আমাকে তো দিতে হয়েছে কিছু, আমাকে তো কেউ এমনি এমনি দেবে না। তো আমার সাথে অন্তত 25 থেকে 26টা দেশের কালেক্টরদের সাথে নিয়মিতভাবে আদান প্রদান হতো। তো তখন আমি একদিন চিন্তা করে দেখলাম যে না, আমি তো পিছিয়ে যাব, আমি তো পারছি না। তো তখন আমার মাথায় এলো যে আমি ম্যাচ বক্স ডিজাইন করব। ম্যাচ বক্স ডিজাইন করে আমি সেগুলোই আমি পাঠাবো, এবং আমি এটা শুরু করলাম। শুরু করার পাশাপাশি এবং এটা এত জনপ্রিয় হলো যে এখনও বর্তমানে এমন অবস্থা যে আমি আসলে দিয়ে পারি না, কারণ এগুলোর এত চাহিদা। কেউ কিনতে চায়, কেউ বলে যে পাঠাও, আমি এক্সচেঞ্জ করব। তবে সেলিংয়ের থেকে আমার এক্সচেঞ্জের ইয়েটা বেশি, আগ্রহটা বেশি। এবং আমাকে এখানে ম্যাচ বক্স ডিজাইনার হিসাবে যে প্রতিষ্ঠা করেছে সে কিন্তু কোনো বাংলাদেশি না, সেও একজন ইন্দোনেশিয়ান ব্যক্তি। তার নাম হচ্ছে হরতনো সাপ্রিয়োগো। এই হরতনো সাপ্রিয়োগো হচ্ছে বাংলাদেশে, উনি একটি কোম্পানির সিইও হিসেবে এসেছিলেন। বাংলাদেশে একটি ম্যাচ কোম্পানি ছিল যেটা বাংলাদেশের প্রথম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, ইন্দো জিএসএ ম্যাচ ফ্যাক্টরি। তো একদিন ইন্দোনেশিয়ান ডে হচ্ছিল হোটেল সোনারগাঁয়ে। তো আমি ওটা দেখতে গিয়েছিলাম। তো দেখতে গিয়ে হঠাৎ করে দেখি যে ওখানে ম্যাচ বক্স। ওনাদের জিজ্ঞেস করলাম যে ভাই আপনি দেখেন ম্যাচ বক্স কেন? বললো যে এটা আমাদের একটা প্রোডাক্ট, কারণ আমরা এখানে জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানির সাথে আছি, সেই হিসাবে এখানে রাখা। তো তখন ওদের সিইওকে আমি আমার পরিচয় দিলাম, আমার ইন্টারেস্ট বললাম। তখন কিন্তু আমি বেশ নতুন। তো উনি বললেন যে তুমি তাহলে একদিন আসো আমার অফিসে, এসে আমার সাথে কথা বলো। তো উনি আমাকে কার্ড দিলেন, আমি কয়েকদিন পরেই গেলাম। উনি আমার সমস্ত কিছু শুনলেন। শোনার পর উনি বললেন যে তাহলে তুমি আমাদের জন্য কিছু ডিজাইন করো। তো সেটাই ছিল আমার প্রথম স্কোপ। তো আমি ওনাকে কিছু ডিজাইন করে দেখলাম। তো ডিজাইন করার পরে দেখা গেল যে উনি এটাকে খুব লাইক করলেন, এবং ওরা ওইটা প্রোডাকশন করবে এমন টাইমে যেটা হলো যে ওনার ট্রান্সফার হয়ে গেল আবার ইন্দোনেশিয়াতে। তা আমার এটা হলো না, আমার ভীষণ মন খারাপ হলো। তো এরপরে সংগ্রহ চলছে, আমিও কাজ করছি। বছর দুয়েক পরে আমার কাছে একটা ফোন আসলো। এটা জ্যামিল গ্রুপ থেকে। তো ওরা আমাকে ফোন করে বললো যে আপনার রেফারেন্স আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকে, মিস্টার সাপ্রিয়োগো উনি আপনাকে দিয়েছেন, তো আপনি যদি আমাদের সাথে একটু সে দেখা করতেন, আপনার সাথে আমরা একটা ডিজাইন সংক্রান্ত বিষয়ে আলাপ করতাম। তা আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে উনি সব শুনলেন, আমি দেখলাম। তো সেইখানেই প্রথম আমাকে ওরা একটা ডিজাইন করার সুযোগ দিল। আমি 12টা ম্যাচ বক্সের ডিজাইন করেছিলাম, যেটার নাম ছিল বাংলার রং। ডিজাইন করাটাই ছিল কিন্তু আমার একটা ব্রেক থ্রু। তো এই ডিজাইনটা যখন করা হলো তখন ওরা কিন্তু একটা 5 স্টার হোটেলে কিন্তু এটার আবার একটা ইনোগ্রেশন করেছিল। তো ওরা বললো যে যেহেতু তুমি ডিজাইন করেছো, তো এই পুরো অনুষ্ঠানের হোস্টিংটাও তুমি করো। তো সেখানে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম, হিস্ট্রি অফ ম্যাচ বক্স, এবং যে 12টা ম্যাচ বক্স বানিয়েছিলাম সেগুলো সহ একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। তো এর পরপরই আমার কাছে দেশের আরেকটা লিডিং কোম্পানি থেকে ফোন আসে, সেটা ছিল আকিজ গ্রুপ। তো ওরা বললো যে আমরা আপনার কাজ দেখেছি, আমরা একটা ডিজাইন আপনাকে দিয়ে করাতে চাই। তো ওখানে আকিজ ব্র্যান্ড নামে আমি 2টো ম্যাচ বক্সের ডিজাইন করেছিলাম। আপনি তো জানেন যে আমাদের দেশে 2 ধরনের ম্যাচ পাওয়া যায়, একটা হচ্ছে 2 টাকা দাম আর একটা হচ্ছে 1 টাকা দাম। যদি এখন 1 টাকাটা বেড়েছে, 1 টাকাটা বেড়ে 2 টাকা হয়েছে, 2 টাকাটা বেড়ে 4 টাকা হয়েছে, এরকম আর কি। তো আমি ওদের জন্য করলাম। তো ওদের জন্য করার পরে ততদিনে আমি শিখেছি যে ম্যাচ বক্স ডিজাইনগুলো কীভাবে করতে হয়। কিন্তু ওদের সাথে কাজ করা এবং আমার নিজে ডিজাইন করার মধ্যে পার্থক্য আছে। ওদেরটা ওদের মতন করেই করতে হবে কোম্পানিগুলো, আর আমার কাছে স্বাধীনতা আছে। তো তখন আমি যেটা করলাম, আমি ম্যাচ বক্স ডিজাইন করা শুরু করলাম, এবং আমি ম্যাচ বক্সটাকে অন্য কিছু ভাবতে শুরু করলাম। আমি ম্যাচ বক্সটাকে একটা বই ভাবতে শুরু করলাম। আমি ম্যাচ বক্সের ফ্রন্টটাকে একটা প্রচ্ছদ ভাবলাম, পেছনটাকে একটা সিনপসিস ভাবলাম, এবং সাইডটাকে আমি একটা পুট ভাবলাম, আর আরেকটা পাশ হচ্ছে বারুদের যে জায়গাটা। তো আমি তখন কি করলাম, পৃথিবীর নানান ব্যক্তিত্ব, ঐতিহাসিক ঘটনা, ইভেন বাংলাদেশেরও এমন সব ঘটনা এবং ব্যক্তিত্বকে আমি মিনিয়েচার ফর্মে আনার চেষ্টা করলাম। মিনিয়েচার ফর্মে এনে পেছনে আমি সেই হিস্ট্রিগুলোকে শর্ট ফর্মে তুলে ধরতাম। তুলে ধরার পর এটা বেশ আপনার একটা জনপ্রিয়তা পেল। আমি যদি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন এই ম্যাচ বক্সটা হচ্ছে অমিতাভ বচ্চনের। তো আমি এই অমিতাভ বচ্চনের একটা ছবি এখানে রেখেছি। পেছনে অমিতাভ বচ্চন শৈশবে বা কৈশোরে কেমন ছিল তার একটা ছবি আমি দিয়েছি, এবং এখানে শর্ট ফর্মে তার একটা হিস্ট্রি আমি দিয়েছি। এবং এখানে আপনি যদি দেখেন যে বইয়ের মতন একটা পুট কিন্তু আমি দিয়েছি।
তারপরে এটা হচ্ছে সেই স্ট্রাইকিংটা। এই ম্যাচের বিষয় যদি একটু বলি, যে এটা কাদের জন্য করেছেন আপনি? আমাদের দেশের জন্য না ভারতের জন্য? না, এটা যেটা আমি আপনাকে একটু আগে বলেছি যে ম্যাচবক্স ডিজাইনটা হচ্ছে কমপ্লিটলি আমার স্বাধীনতা। এখানে আমি মূলত যা ভালো মনে করি, আমার যা ভালো লাগে আমি তাই করি, এবং এটা ডেফিনেটলি একটা ম্যাসিভ কালেকশন ওয়ার্ল্ডের জন্য আর কি। এটা যে চাবে সেই পাবে। তো এটা কোথায় বাজারজাত হচ্ছে? না, এটা তো বাজারজাতের জন্য নয়, যেগুলো ডিজাইন করে আপনি আপনার সংগ্রহে এটা রেখেছেন? এটা এটা বেসিক্যালি হচ্ছে আপনার কালেক্টেবল আইটেম হিসাবে। এটা কালেক্টেবল আইটেম হিসাবে, কারণ আমি বাজারজাত করতে পারি না, বিকজ আমরা একটা ফ্যাক্টরি, আমরা একটা ইন্ডাস্ট্রি। আমি এটা করতে পারি না, কারণ আমি এটা কালেক্টেবল আইটেম হিসেবে আমি রাখছি। আপনি যদি একজন সংগ্রাহক হন, আপনি এটা সংগ্রহ করতে পারেন। আপনি যদি একজন সংগ্রহ প্রেমী হন, তবুও এটা আপনি সংগ্রহ করতে পারেন। তো মূলত আমি এটা করেছি যে আপনিও যদি একজন দেশলাই সংগ্রাহক হন, আমি আপনাকে এটা দেবো, আপনি বিনিময়ে আমাকে আরেকটা দেবেন। আচ্ছা, এটা বলতে পারেন সেই অর্থে বিনিময় প্রথা। চেঞ্জ করার জন্য হ্যাঁ। আপনি এই ডিজাইনগুলো করেছেন। তো এখানে যেটা হয়েছে যে আমার এখানে এটা তো জাস্ট আমি একটা ব্যক্তিত্ব দেখিয়েছি। যেমন আমি যদি আপনাকে দেখে, এটা আমি করেছি আমাদের যে গত মাসে যে আমরা ঈদ উদযাপন করলাম, সেই ঈদ উপলক্ষে। ঈদ তো মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। তাই আমি বিভিন্ন ইভেন্টেই আমি এরকম করি। তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আপনার কালেক্টর খুব পছন্দ করছে, এবং তারা আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করছে, বিনিময়ে আমাকেও কিছু দিচ্ছে। তো এইভাবে আমি আমার এটা কালেকশনটাকে গ্রো বাজারজাত করছি। করা যায় কিনা বা বাজারে ছাড়া যায় কিনা মানুষের ব্যবহারের জন্য? সত্যি বলতে যে বাজারজাত করা যায় কিনা এই বিষয়টা নিয়ে আমি অনেক ম্যাচ ফ্যাক্টরির সাথে আমি কথা বলেছি। তো একটা সুখের খবর আপনাকে দিতে পারি যে একটি কোম্পানি লাস্টে আসলে আমার কনসেপ্টটাকে শুনেছে। যেমন এটি বাংলাদেশের একটি ম্যাচ ফ্যাক্টরি, আবুলখর থেকে। তো ওরা সাধারণত এই ম্যাচগুলো বের করতো, কিন্তু আমি একটা নতুন ডাইমেনশন ওদেরকে দিয়েছি এখানে। আমি হয়তো তাদেরকে একটা আইডিয়া দিয়েছি যে এমনভাবে করা যেতে পারে। বিশেষ দিবস হ্যাঁ, উপলক্ষে। বিশেষ দিবস উপলক্ষে তারা করেছে, এবং এটা যেমন তাদের জন্য ভালো হচ্ছে, এটা আমাদের দেশের ঐতিহ্যকে কিন্তু আমরা তুলে থ্রু ধরা ম্যাচ বক্স যাচ্ছে। আমরা তুলে ধরতে Right. পারছি। তো এটা করার পরে এটা বেশ পছন্দ করেছে সংগ্রাহকরা। তারপরে আমি এখানে বাংলার নবান্ন একটা হ্যাঁ, বিষয়কে নবান্ন আমরা এখানে উৎসব তুলে, হ্যাঁ, আছে। নবান্ন উৎসবকে কিন্তু আমি এখানে তুলে এনেছি। নতুন দেখেন, ধান উঠে যখন হ্যাঁ, আর কি। এটাও কিন্তু তাই আমি তুলে এনেছি এখানে। এরপরে ওদের যেটা করেছি সেটা হলো যে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা হ্যাপি নিউ ইয়ারটা তো শুধু আমরা সোশ্যাল মিডিয়া, মুখে মুখে, ক্যালেন্ডারে, কার্ডে আমরা ভরে দিচ্ছি, ওয়াই নট অন ম্যাচ বক্স। রাইট। তো এই যে জিনিসগুলো ওরা যে বিষয়টাকে বুঝতে পেরেছে, আমাকে যে সুযোগটা দিয়েছে, এতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কালেক্টার্স কমিউনিটির জন্য ভালো, এবং আমি মনে করি যে এটা দেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা বিভিন্নভাবে রাখছি। যেমন আপনি যদি একজন নৃত্যশিল্পী হন, সাহিত্যিক হন, কিংবা গায়ক হন, আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন আপনার মাধ্যমে। আর আমি একজন সংগ্রাহক হিসাবে আমি চেষ্টা করছি যে আমার দেশলাইয়ের মাধ্যমে আমি এগুলোকে করার আর কি। এবং শুধু তাই না, আমি আরও অনেক কাজ করছি। যেমন আপনাকে আমি বলেছি যে আমি ম্যাচ বক্সটাকে একটা শিল্প ভাবি। এই যে ম্যাচ বক্সটা দেখছেন, এটা কিন্তু মুর্তজা বশির স্যারের করা, শিল্পী মুর্তজা বশির স্যারের করা। উনি আমার ডিরেক্ট টিচার ছিলেন। তো আমি একদিন স্যারকে বললাম যে স্যার, আমি আপনার শিল্পকর্ম দিয়ে একটা ম্যাচ বক্স করতে চাই, চারটার একটা সেট করতে চাই। তো স্যার তো খুব হলেন, অভিভূত হলেন। তো স্যার বলে যে হ্যাঁ করো, তাহলে আমাকে দেখাও কী করছো। তো এগুলো স্যারের পেন্টিং, এবং স্যারের চারটা ফেভারিট পেন্টিং নিয়ে আমি করেছি। এটা কিন্তু স্যারের মিসেসের একটা পোর্ট্রেট উনি করেছিলেন। এখানে আমি স্যারের একটা ছবি দিয়েছি, এবং স্যারের উপরে একটা ছোট মিনিয়েচার বায়ো দিয়েছি। আমি যখন এগুলোকে নিয়ে স্যারের হাতে দিলাম, তো স্যার আমাকে একটা কথাই বলেছিলেন যে আমি তো পৃথিবীতে অনেক দেশে গিয়েছি, অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু এটার আনন্দটা আসলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো তার মুখ থেকে যখন এমন একটা কথা বের হয়, এটা নিঃসন্দেহে আমার জন্য একটা খুব আনন্দের ব্যাপার। খুবই আনন্দের। এবং আরও কিছু কাজ আমি করেছিলাম। যেমন ধরুন যে দেশলাইতে কী কী করা যায়, এটা আমি বারবারই কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছি। যেমন এখানে আপনি যদি দেখে থাকেন, এখানে একটা কথা লেখা আছে ছড়া। আমরা দেশলাইগুলোকে বিভিন্ন ইভেন্টে যখন আমরা পরিণত করি, তো তেমনিভাবে আমাদের ক্লাবের মাধ্যমে আমরা একবার বললাম যে আমরা একটা ছড়া প্রতিযোগিতা করতে চাই। 3টা বা 4টা ছড়াকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করব, এবং এই ছড়াগুলো দিয়ে আমরা স্পেশাল এডিশন আমরা ম্যাচ বের করব। তো তখন আমাদের বিভিন্ন এবং এটা আবার একটা ছিল, শর্ত ছিল যে তাকে কালেক্টরই হতে হবে। তো আমাদের বিভিন্ন কালেক্টররা আমাদেরকে ছড়া লিখে পাঠিয়েছিল, তার থেকে নির্বাচিত ছড়া দিয়ে আমরা এই 4টা সেট আমরা বানিয়েছিলাম। আপনি বলছিলেন বিশ্বের বিভিন্ন দেশের এই সংগ্রহ যারা করেন, রিয়াসলাই সংগ্রহ যারা করেন, তাদের সঙ্গে আপনার খুব ভালো যোগাযোগ হচ্ছে। দেশে আপনি বলছিলেন যে খুব বেশি সংখ্যক না, 1-150 হবে। তো এদের সঙ্গে কি আপনার যোগাযোগটা কেমন হয়, দেশের মধ্যে যারা আছেন, বা কোনো সংগঠন আছে কি না?
দেশের মধ্যে যোগাযোগটা আমাদের সোজা, কারণ বাংলাদেশের প্রথম এবং একমাত্র দেশলাই সংগ্রাহকদের সংগঠন বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর্স ক্লাব, যেটাকে আমরা সংক্ষেপে বিএমসিসি বলি। আমি এটার ফাউন্ডার মেম্বার এবং আমি এটার প্রেসিডেন্ট আছি 10 বছর ধরে। তো আমরা 5 জন সংগ্রাহক মিলে 2016 সালে আমরা একটা উদ্যোগ নিই যে আমরা একটা দেশলাই সংগ্রাহকদের সংগঠন করব। তো সেই 16 সাল থেকে যাত্রা শুরু এবং এবছর আমাদের এটা 10 বছর হবে, আমরা উদযাপন করব। তো আমাদের এখন অফিসিয়াল মেম্বার আছে, অর্থাৎ খাতা কলমের মেম্বার আছে আমাদের প্রায় 350। এবং আমাদের সংগঠনের মেম্বার হতে গেলে তার দুটো যোগ্যতা থাকতে হবে। এক, আপনাকে সংগ্রাহক হতে হবে, অথবা আপনি যদি শখ বা সংগ্রহকে ভালোবাসেন তবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই 10 বছরে প্রচুর কাজ করেছি। আমরা সংগ্রাহকদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি, তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি, এবং যারা আমাদের সাথে নেই তারাও অনুপ্রাণিত হচ্ছে। এবং আমরা প্রদর্শনী করেছি, আমরা দেশলাই প্রোডাকশন করেছি, এবং আমাদের নিয়মিত কিছু জার্নাল আছে। আমরা চেষ্টা করি প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা দেশলাই নামে একটা জার্নাল বের করার জন্য আর কি। তো এগুলো তো আসলে একটু ব্যয় সাপেক্ষ, সবসময় হয়তো পারি না, কিন্তু যখনই আমাদের আর্থিক অবস্থাটা ভালো থাকে আমরা এইভাবে আমরা এই জার্নালগুলো বের করি। এই জার্নালে আমরা যে শুধু বাংলাদেশের সংগ্রাহকদের লেখা নিই তা না, অন্যান্য দেশের যত সংগ্রাহক আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা লেখাগুলো আনাই। সংগ্রহের বিষয়টা পুরোটাই তো আপনি আপনার শখ থেকে করেন, পুরোটাই শখ থেকে। কিন্তু এখানে মানুষের তো জীবন জীবিকারও বিষয় থাকে, সেটাকে কিভাবে সমন্বয় করা যায় বা মিলানোর কোনো সুযোগ আছে এখন কিনা? আমি যে এই শখটাই মানুষের জীবন জীবিকার চাকাটা ঘুরিয়ে দিবে, এখন এমন ভেবেছেন কখনো? এখন যদি এই প্রশ্নটা করেন তাহলে আমি উত্তরটা দেবো এভাবে। আমার জীবনটাকে আসলে আমি কাস্টমাইজ করেছি। কিভাবে? যেমন সাধারণ মানুষ আগে কাজ পরে শখ, এই বিষয়টাকে দেখে। তো আমি রিভার্স করে ফেলছি, আমার হচ্ছে আগে শখ পরে কাজ। কারণ আমি যদি শখ পালন না করি আমার মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে আমি কাজ করতে পারি না। তো তাই আগে আমি করি আমার শখ। যেমন আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমি আগে দেশলাই নিয়ে বসি, আবার ঘুমাতে যাওয়ার আগেও আমি দেশলাই নিয়ে বসি। ইন বিটুইন আমি কাজ করি, আমি এনার্জি পাই এদের কাছ থেকে। আর এই শখটা কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য প্রফেশনও হয়ে গেছে। প্রফেশন হয়ে গেছে কিভাবে? যেমন আমি আপনাকে একটু আগে কথা বলেছিলাম যে আমরা এবছর দেশলাই আবিষ্কারের 200 বছর পূর্তি উদযাপন করছি। তো এই উদযাপন আমরা 3টা দেশ মিলে কম্বাইন্ডলি করছি, জয়েন্টলি করছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আমরা বিএমসিসি আমাদের ক্লাব মিলে। তো এখানে আমি অফিসিয়াল ডিজাইনার হিসাবে আছি এই পুরো ইভেন্টের জন ওয়াকারের 200 বছর পূর্তি উপলক্ষে। তো এইখানের থেকে যত কিছু প্রোডাকশন হচ্ছে সেগুলো সব আমার ডিজাইন করা। এখান থেকে ডিজাইন করে আমরা অস্ট্রেলিয়াতে এবং পাঠাবো, ইংল্যান্ডে পাঠাবো। তো এখানে যা যা প্রোডাকশন হচ্ছে সবই কিন্তু আমার একটা ফিস এখানে তারা দিচ্ছে আমাকে, এবং এটার একটা যা প্রোডাকশন হলো সব কিছু আমাকে তারা দিচ্ছে। সো আমি এখান থেকে কিছু পাচ্ছি। এবং শুধু তাই না, আমাকে ধরেন যে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন সংগঠনগুলো আছে যারা কালেক্টর্স ক্লাব, হয়তো কোনোটি স্ট্যাম্পের ক্লাব, কোনোটা কারেন্সি ক্লাব, তারাও কিন্তু আমাকে অনেক সময় দেখা যাচ্ছে কমিশন করছে তাদের কাজের জন্য। কিংবা আমার এই কাজের জন্য আমি যাদের হয়ে ডিজাইন করছি, ফর এক্সাম্পল আমি যদি কোনো ম্যাচ কোম্পানির জন্য ডিজাইন করছি, আমি সেখান থেকেও আমাকে একটা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা সময় আমার জীবনের প্রথম অংশটা যখন আমি বিভিন্ন ফ্যাক্টরি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি যে আপনারা এই ম্যাচগুলোকে পরিবর্তন করেন, এই ম্যাচ বক্সগুলো ডিজাইন পরিবর্তন করেন, আই ডোন্ট নিড এনি মানি, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, তারা তখন কিন্তু আমাকে পাত্তাই দেয়নি। কিন্তু এখন কিন্তু আমি কাজ করছি উইথ পারিশ্রমিক। আচ্ছা, কালেক্টরস স্মার্ট কার্ড জিনিসটা কি? আচ্ছা, কালেক্টরস স্মার্ট কার্ড বলতে আপনাকে আর একটু তাহলে পিছিয়ে নিয়ে যাই। সেটা হচ্ছে যে আমি যে শুধু সংগ্রহ এবং শখ নিয়ে কাজ করি তা না, আমি কিন্তু পুরো কমিউনিটি নিয়েই আমি কাজ করি। যেমন আমার একটা খুব ইচ্ছা আছে যে বাংলাদেশে যেমন বিভিন্ন স্তর আছে, নাটক, সিনেমা, নাচ, গান, এদের মধ্যে কিন্তু সেলিব্রিটি আছে। তো আমি চাই যে আমাদের ওই কমিউনিটি থেকেও কিন্তু সেলিব্রিটি বের হোক। তো যার ফলে আমি যেটা করি যে আমি খুঁজে খুঁজে খুব ভালো উঁচু মানে যারা সংগ্রাহক তাদেরকে আমি আলাদা করে রাখি। এবং রিসেন্টলি গত 2 মাস ধরে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হলো যে কালেক্টরস ডিরেক্টরি অনলাইন, অর্থাৎ বাংলাদেশে যত ধরনের সংগ্রাহক আছে তাদের একটা তালিকা করা, তাদের তালিকা করে এটাকে অনলাইন একটা ডিজিটাল ডাটাবেস করা। এবং এটা বিষয়টা কিন্তু এমন না যে শুধু নাম আর ঠিকানা কিংবা নাম আর শখ।
আমরা এখানে ইলাবোরেটলি করছি কিভাবে, যেমন একজন সংগ্রাহক দেখতে কেমন তার ছবি যাচ্ছে, তার সম্পর্কে জানতে তার একটা বায়ো থাকছে, সে কি কি সংগ্রহ করে সে লিস্ট থাকছে, তার সাথে যোগাযোগের মাধ্যম কি 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 আছে কি সেটা কি আছে সেটাও থাকছে। অর্থাৎ আপনি যখন তার প্রোফাইলটা দেখবেন ইউ উইল গেট এভরিথিং A to Z। তো এইভাবে এটা শুধু দেশের মধ্যে না, দেশের বাইরে No, যারা এটা শুধু পার্টিকুলারলি বাংলাদেশের কালেক্টরদের জন্য, বাংলাদেশে। শুধু পার্টিকুলারলি বাংলাদেশের এই কালেক্টরের জন্য ইনফরমেশনটা বাইরের যারা আছে কালেক্টরস তারা তারা দেখবে। হ্যাঁ, তারাও দেখবে। তারা দেখে এখন ধরেন যে আপনি যদি একজন সংগ্রাহক হন, ফর এক্সাম্পল আপনি মানে কারেন্সি একটা কালেকশন ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলে। ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনি হয়তো আপনি মুদ্রা সংগ্রহ করেন, বাইরে যদি কোনো কালেক্টর আপনার প্রোফাইলটা দেখে, যেহেতু সে আপনার সাথে যোগাযোগের মাধ্যম পাচ্ছে, সে আপনাকে লিখতে পারে যে তুমি আমার সাথে কোনো ট্রেডিংয়ে আসতে চাও কিনা, তখন আপনার সেটা বুঝে নেবেন। অর্থাৎ আমরা একটা ডাটাবেস তৈরি করছি এবং এই ডাটাবেস থেকে দেশে বিদেশে সব জায়গাতেই আপনাকে পাওয়া যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা আর্কাইভ হয়ে থাকছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক সময় অজ্ঞতার কারণে আমাদের দেশের সমাজের অনেক মানুষ কিন্তু এখনও জানে না যে একজন মানুষ ডাক টিকিট কেন সংগ্রহ করে, একজন মানুষ কারেন্সি কেন কালেকশন করে। ফর এক্সাম্পল, আপনি একটা সংগ্রহ করেছেন, আপনি এখন বাইরে গেলেন, একজন বেরসিক পুলিশ আপনাকে আটকে দিল, তোমার পকেটে এত টাকা কেন, এগুলো তো বিদেশি টাকা। সে যদি না বোঝে সে আপনাকে হেনস্থা করতেই পারে। তো সেই হেনস্থা থেকে বাঁচতে আমরা একটা আইডি কার্ডের প্রচলন করেছি, যেটার নাম হচ্ছে কালেক্টরস স্মার্ট কার্ড। এই কালেক্টরস স্মার্ট কার্ডে আপনার একটা ফুল সাইজ একটা ছবি থাকবে, আপনার একটা ফুল সাইজ ছবি থাকবে এবং ব্যাক সাইডে আপনার যে টোটাল যে ডাটাবেসটা সেটাকে আমরা কিওয়ার্ড কোড করে দিয়ে দেব। অর্থাৎ আপনি যখনই একটা সমস্যায় পড়বেন, আপনাকে সেই স্ক্যানটা করলে আপনার টোটাল ডিটেলটা চলে আসবে যে ইউ আর এ ভেরিফাইড কালেক্টর। তো এতে করে দেখা যাবে যে আপনার একটা ইন্ডিভিজুয়াল কালেক্টরস আইডেন্টিটি হলো, আপনি অনেক ঝামেলা থেকে মুক্ত হলেন এবং আপনি দেশ বিদেশে যে কোনোখানে ইনস্ট্যান্টলি সেটাকে শো করতে পারবেন। এটার আবার অপব্যবহারের সম্ভাবনা নেই তো, আশঙ্কা নেই অপব্যবহারের তো? সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে যে কেউ কার্ডটা চাইলে আমরা কিন্তু দিচ্ছি না। অর্থাৎ আমাদের এখানে যে কেউ চাইলে ওয়েবসাইটে এন্ট্রি হতে পারবে, কিন্তু যে কেউ চাইলে কার্ড পাবে না, কারণ আমরা তাকে আগে দেখছি, দেখে আমরা যদি মনে করি যে দে আর এলিজেবল তাহলে আমরা তাকে দিচ্ছি। এবং এটা এই কঠোরতা করার পিছনে দুটো কারণ আছে। কারণ এই কার্ডটা এখন আমাদের পাইলট প্রজেক্ট, অলরেডি আমাদের নেক্সট উইকে আমরা প্রথম লটের যারা যারা আমাদের কার্ড নিয়েছে তাদেরকে আমরা দেব। তো এই কার্ডটাতে যেটা হবে যে আমরা ফিউচারে প্ল্যান করছি যে সরকারি কিছু প্রতিষ্ঠানের সাথে আমরা যদি অ্যাফিলিয়েটেড হতে পারি, যারা আমাদের সাথে কাজ করবে বাট যাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন, এটা গেল একটা। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাকে ডিসকাউন্ট কার্ড হিসেবেও আমরা ব্যবহার করব। যেমন ধরেন যে আপনি যদি দোকানে যান, দেখা যাচ্ছে ভিসা মাস্টার কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার, আমরা তখন সেখানে একটা স্টিকার দিতে চাই যে কালেক্টরস স্মার্ট কার্ড ইজ অ্যাকসেপ্টেড হিয়ার। তো এই কালেকশন জিনিসটাকে আমি পুরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। ইটস কাইন্ড অফ ফান, মানে এটা যে শুধু সংগ্রহ হবে তা না, এটা একটা মজার বিষয় হবে। তো আমি মনে করি যে এই বিষয়টা ভবিষ্যতে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে কালেক্টর স্মার্ট কার্ডটা। শাকিল হক, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলামও বটে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি শখ তারপরে সংগ্রহ, এই শখ এবং সংগ্রহটাকে কিভাবে সম্ভাবনার মধ্যে নিয়ে যাওয়া যায়, ছোট করে যদি বলেন, এমন কোনো আগামী পরিকল্পনা আছে কিনা আপনার? শখটাকে সম্ভাবনার মধ্যে নিয়ে যাওয়া যায়, আমি যেতে চাই না, বাট আমাদের এখানে অনেক স্কোপ আছে। যেমন দু একটা ছোট উদাহরণ দিতে পারি। আমার পরিচিত দুজন আছে, একজন ইয়াং ছেলে আর একজন আমাদের বয়সী। আমার বয়সী যিনি, উনি একটা খুব ভালো প্রতিষ্ঠানে একটা খুব বড় পর্যায়ে কাজ করতেন। উনি কিন্তু ওনার চাকরিটা ছেড়ে দিয়েছেন। উনি ওনার চাকরিটা ছেড়ে দিয়ে উনি এখন ফুল টাইম কিন্তু ডিলার হয়ে গেছেন। ওনার ব্যবসাটা এখন হচ্ছে স্ট্যাম্প, কারেন্সি, ম্যাচ বক্স, এগুলোকে উনি সেল করছেন কিংবা প্রোভাইড করছেন। কারণ আপনি যে সংগ্রহ করবেন, আপনি সংগ্রহটা পাবেন কোথায়? আপনাকে তো সংগ্রহ প্রসেসটা জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে দুটো তিনটে ওয়ে আছে। যেমন আপনি আদান প্রদানের মাধ্যমে পেতে পারেন, আপনি বাইরে থেকে কোনো আত্মীয় বন্ধুর মাধ্যমে আনাতে পারেন, অথবা আপনি কিনে নিতে পারেন। তো আসলে আমাদের মূলত কিনে নিতে হয় বেশি। তো কেনার জন্য আমাদের এদেশে বিভিন্ন সংগ্রাহক এবং ডিলার আছে, তারা করতে পারে। আমি আরেকটা ইয়াং ছেলের কথা জানি, হি ইজ অ্যাবাউট 30। তো সেও একটা চাকরি করতো, সে চাকরি ছেড়ে দিয়েছে, সে এখন ফুল টাইম ডিলার। তো এটা ডেফিনেটলি একটা সম্ভাবনা। আর আমার সম্ভাবনাও আছে, কিন্তু আমি পেশাগত কারণে আমি সময় পাই না। কারণ আমি যদি মনে করি যে আমি দেশলাই বিক্রি করব, তো দেশলাই বিক্রি করলেও কিন্তু আমার মোটামুটি একটা কিন্তু পকেট খরচ কিন্তু আসে এবং আসেও। কারণ ওটা, এই লোভটা আমি কোনোদিনও সামলাতে পারবো না। কারণ আমি যদি একটা জায়গাতে কাজ করে 50,000 টাকা ইনকাম করি আর
50 টাকাতে একটা দেশলাই বিক্রি করি, এটা একটা আলাদা মজা। তো এই সুযোগটা আমি সবসময় নেব এবং ডেফিনেটলি আপনার ইয়ে তো আছেই, সুযোগ তো আছে, ডিপেন্ড করে যে আপনি সুযোগটাকে কিভাবে কাজে লাগাবেন। জি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ শাকিল হক। অনেক কিছু জানলাম, অনেক Thank কিছু you. জানালেন আপনি Thank আমাদের। you. আপনাকে এই সময় দেওয়ার জন্য No problem. আবার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখছিলেন, সবাই ভালো থাকবেন।